পার্থ, আমি তোমার থেকে একটা বাচ্চা নিতে চাই, যাতে সারা জীবন বাচ্চাটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি। আমার বাচ্চার এইটুকু সম্বল কেড়ে নিও না প্লিজ। হোটেলের বিছানায় শুয়ে নিজের গার্লফ্রেন্ডের এমন অদ্ভুত কথা শুনে চমকে উঠল পার্থ। এগুলো কি বলছো তুমি রিমঝিম? ভুলে কেন যাচ্ছ? আর কয়েকটা দিন পরে তোমার বিয়ে হতে চলেছে। ঘটনার সূত্রপাত আরও কিছুদিন আগে। পার্থ আর রিমঝিম একে অপরকে খুব ভালোবাসে। ওদের ভেতরে প্রায় 5 বছরের রিলেশন। একদিন রিমঝিম পার্থকে ফোন করে কাঁদতে লাগলো। হ্যালো পার্থ, তুমি কোথায়? আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন, কি হয়েছে? আর তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি কান্না করছো। কি হয়েছে বলবে আমায়? পার্থ, আমি এদিকে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছি। বুঝলাম না ঠিক। বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বললে? বিয়ে ঠিক করেছে বললেই হলো নাকি? তুমি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমার বিয়ে উপলক্ষে আমার সৎমা ছেলের পক্ষের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। আমি বিয়ে না করলে আমার বাবাকে ওই টাকা শোধ করতে হবে। এখন তুমি বলো, বাবা এত টাকা কোথা থেকে শোধ করবে? সেই টাকাগুলো এখন কোথায়, যেগুলো তোমার মা নিয়েছে? আর ছেলেপক্ষ বিয়ের জন্য টাকাই বা কেন দিয়েছেন? আমার সৎমা বাবার চিকিৎসার জন্য প্রায় সব টাকা ভেঙে ফেলেছেন, আর বাকি টাকা সংসারের জন্য খরচ করেছেন। আমি এসবের কিছুই জানতাম না। তা ছেলে কেমন, কি করে? পাত্রপক্ষকে টাকা দিয়ে যে ছেলেকে বিয়ে করাতে হয় সে কেমন ছেলে আর বুঝি কি বলবো আমি। ছেলেটা একটা গুন্ডা, অনেক খারাপ রেকর্ড আছে তার নামে, তাই কেউ বিয়ে করতে চায় না তাকে। তো তুমি এখন কি করবে ভাবছো? সেটাই তো বুঝতে পারতেছি না আমি। পালিয়ে যেতে পারবে আমার সাথে? সেটা আর সম্ভব না পার্থ। এই পুরো ব্যাপারটার ভেতরে আমার বাবা জড়িয়ে না থাকলে আমি তোমার হাত ধরে পালিয়ে যেতে দুবারও ভাবতাম না। কিন্তু আমি যে নিরুপায়। এই বিয়েটা না হলে তার সব প্রেশার আমার গরিব বাবার উপরে এসে পড়বে, আর সে সব দিকটা কি করে সামলাবে তুমি বলো? এটাই কি তোমার শেষ কথা? না, এটাই আমার শেষ কথা না। তোমার সাথে আমার আরো কথা আছে, তবে এখন নয়। এখন না তো কখন? তোমার সাথে একটু দেখা করতে চাই। তোমায় দেখা করতে হবে বলো? আমরা দুজন হোটেলে দেখা করব আজ রাতে। হোটেলে কেন দেখা করতে হবে? তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। আগে দেখা করি, তারপরে সব বুঝতে পারবে। আগে তো দেখা করি। পার্থ নিজের প্রেমিকার কথা অগ্রাহ্য করতে পারল না। পরের দিন ওরা একটা হোটেলে দেখা করে। হোটেল রুমে বেডের ওপরে পার্থ আর রিমঝিম শুয়ে আছে। পার্থ রিমঝিমকে প্রশ্ন করে, বলো এবার, কেন ডেকেছো এখানে আমায়? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো পার্থ আজ। বলো, ফিরিয়ে দেবে না? কি জিনিস সেটা তো বলবে। আগে কথা দাও, আমায় ফিরিয়ে দেবে না? আমার সাধ্যের ভেতরে হলে অবশ্যই তোমার চাওয়া পূরণ করব। এবার বলো কি চাও আমার কাছে? পার্থ, আমি তোমার কাছে একটা বাচ্চা চাই। আমি আজ তোমার বাচ্চা নিয়ে এখান থেকে ফিরবো। রিমঝিমের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল পার্থ। তোমার মাথা ঠিক আছে তো? এটা কি অদ্ভুত আবদার করছো আমার কাছে? আমি তো বুঝতে পারছি না কিছুই। তুমি অবশ্যই কচি খোকা নও পার্থ। একটা মেয়ে একটা ছেলেকে রাতের বেলা হোটেল রুমে কেন ডাকে বুঝতে পারছো না তুমি? সেটা বুঝতে পেরেছি, কিন্তু বাচ্চার ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছি না আমি। আর কয়েকটা দিন পরে বিয়ে হতে চলেছে তোমার, আর তুমি কিনা এখন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পার্থ। অন্তত তোমার বাচ্চাটাকে তোমার চিহ্ন হিসেবে নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দিতে চাই, যাতে কোনো দিন না তোমার অভাব আমায় ঘিরে ধরে। তুমি নিজের কথাটাই চিন্তা করলে রিমঝিম, আমার দিকটা একটিবারও ভাবলে না? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো সেটা ভাবলে না তুমি? আমি এত কিছু ভাবাভাবির ভেতরে নেই। এখন শুধু তোমাকে চাই, আর কিছু না। এই বলে রিমঝিম পার্থের দিকে এগিয়ে আসলো। পার্থ ওকে জড়িয়ে ধরল। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তোমার এই শেষ ইচ্ছেটা অবশ্যই পূরণ করব আমি। তাহলে আর দেরি করছো কেন? আমায় তোমার কাছে টেনে নাও।
পার্থ রিমঝিমের গালের ওপরে একটা কিস করলো। এরপর রিমঝিম পার্থকে নিজের বুকের ভিতরে গুজে দিল। আজ পার্থকে নিজের সবটা দিয়ে অনুভব করতে চায় রিমঝিম। আদর ভালোবাসার পর্ব শেষ হলেই দুজন অনাবৃত হয়ে নিল। এরপর রিমঝিমকে যত্ন করে বালিশের উপরে শুইয়ে দিয়ে পার্থ ওর উপরে উঠে পড়ে। রিমঝিম লক্ষ্য করছে পার্থ ওর দিকে শুধু ঝুঁকেই আছে। পার্থকে জিজ্ঞেস করলো, কি হলো, শুরু করছো না কেন? কি ভাবছো এত? কাজটা কি আমরা ঠিক করছি রিমঝিম? পরে কোনো সমস্যা হবে না তো এই নিয়ে? না, কিছু হবে না, আমি কথা দিচ্ছি তোমায়। চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে কেন? আরে করোই না। রিমঝিম পার্থের কথা মতো ওর চোখ দুটো বন্ধ করলো। পার্থের গভীর স্পর্শে রিমঝিম মুহূর্তেই ছটফট করে উঠল। পার্থ রিমঝিমকে প্রশ্ন করে, ফিল করতে পারছো আমায়? বুঝতে পারছি। এই অনুভূতি কখনো ভুলবো না। তোমার সাথে মিলনের প্রথম অনুভূতি। কথা দিলাম আজকের পর থেকে কোনো পুরুষকে আমার কাছে আসতে দেব না। এত বড় প্রতিজ্ঞা করো না। পরে যদি নিজের কথার মর্যাদা রাখতে না পারো, দেহের যন্ত্রণার থেকে মারাত্মক কিছু নেই দুনিয়ায়। আজ আমার দেহের সমস্ত যন্ত্রণার উপশম করে দাও, যাতে আর কখনো কারোর প্রয়োজন না পড়ে। আচ্ছা ঠিক আছে। এরপর পার্থ ওর কাজ শুরু করলো। রিমঝিমের চিৎকারের শব্দে সারা ঘর আন্দোলিত হয়ে উঠল। অনেকটা সময় অতিক্রম হয়ে যায়। পার্থ রিমঝিমকে বলে, আমার সময় কম রিমঝিম, এক্ষুনি হয়ে যাবে মনে হচ্ছে। রিমঝিমকে নিজের দুহাত দিয়ে পার্থকে নিজের সাথে আগলে ধরল। আর দেরি করছো কেন তাহলে? আমায় সিক্ত করে দাও, তোমার বাচ্চার মা হওয়ার সৌভাগ্য করে দাও আমায়। পার্থ ছটফট করতে লাগলো। নিজেকে পুরোপুরি রিমঝিমের ভিতরে সঁপে দিয়ে ওর বুকের উপরে শুয়ে পড়ে হাঁপাতে থাকে। এরপর উঠতে গেলেই রিমঝিম বাধা দিয়ে উঠল। প্লিজ এক্ষুনি ওঠো না, আর একটু সময় থাকো না। আমি আর একটু সময় তোমাকে নিজের সাথে জড়িয়ে রাখতে চাই। এই সুযোগ আর কখনো পাবো না আমি। আমায় খুব ভালোবাসো তাই না? খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। তাই নাকি? হুম। তাহলে আমাকে ছেড়ে যেও না। সেটা আর হয় না পার্থ। আমি না হয় দূর থেকেই ভালোবেসে যাব তোমায়। অন্যের সংসারে গিয়ে আমায় ভালোবাসতে পারবে? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমার মনে সব সময়ের জন্য তুমিই থাকবে। এরপর পার্থ আর রিমঝিম হোটেল থেকে বেরিয়ে আসলো। আর মাত্র এক সপ্তাহ পরে রিমঝিমের বিয়ে। একবার ওর হবু বর ওর বাড়িতে আসে দেখা করার জন্য। রিমঝিমের কোনো ইচ্ছেই নেই তার সাথে কথা বলার, কিন্তু বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে। বাড়ির ছাদে রিমঝিম আর ওর হবু বর দাঁড়িয়ে আছে। না, লোকটাকে যতটা ফালতু ভেবেছিল ততটাও নয়। কিছুটা হলেও ভদ্রতা আছে ভেতরে, সেটা দেখানোর জন্যে হলেও। রিমঝিম লোকটাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, এই কিছু কি বলার আছে আমাকে আপনার? তাহলে তাড়াতাড়ি বলেন, আমার হাতে খুব একটা সময় নেই। এত ব্যস্ত হলে কি করে চলে ম্যাডাম? আমরা তো আসতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, বলুন। একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি উত্তর দেবেন তো? আমার কি দায় পড়েছে আপনার সাথে মিথ্যা বলবো? দুদিন পরে আপনি আমার বউ হতে চলেছেন, আপনার দায় পড়েনি এটা কি করে বিশ্বাস করি? আপনি কি কোনো কারণে সন্দেহ করছেন আমায়? সত্যি বলতে আমার মনে হয় কি জানেন? কি মনে হয়? এই বিয়েতে আপনার ঠিক মত নেই। হতে পারে তার কারণ তৃতীয় কেউ। আপনি জ্যোতিষী নাকি? এতগুলো কথা কিসের ভিত্তিতে বলে দিলেন? সেটা আপনি ভালো করে জানেন। আমি সত্যি বলছি নাকি মিথ্যে? যদি বলি এই বিয়েতে মত নেই আমার, কি করবেন তখন? তার মানে আমি যা ধারণা করছি তাই সত্যি? হতে পারে, আবার নাও হতে পারে। এবার বলুন, যদি আপনার ধারণা সত্যি হয় কি করবেন তখন? সেটা আমি কি করে বলবো? যা বলার আমার বাবা মা বলবে। তার মানে আপনার কোনো মন্তব্য নেই এই বিষয়ে? আমার সবটা আমার বাবা মাই নিয়ন্ত্রণ করে। আমি তাদের মুখের উপর কথা বলি না কখন।
কথাটা শুনে যদি ভেবে থাকেন আমি খুশি হব, বোকার স্বর্গে বাস করছেন আপনি। যে মানুষের নিজের কোনো পার্সোনালিটি নেই, ব্যক্তিগত বিষয়গুলো অন্য কাউকে হ্যান্ডেল করতে হয়, তার উপরে সম্মান বোধটা ঠিক আসে না। সরি এই অপ্রিয় কথাটা বলার জন্য, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। বলে রিমঝিম ছাদ থেকে নেমে আসলো। ওর হবু বর অর্থাৎ সৌম্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ছাদে, তারপর সেও নিচে চলে আসলো। এরপর ধীরে ধীরে বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। 1 সপ্তাহ চোখের নিমেষেই কেটে যায়। অবশেষে সৌম্যর সাথে বিয়ে হলো রিমঝিমের। বিয়ের সাথে সাথে রিমঝিম নিজের বাবাকে দায়মুক্ত করে। বাসর রাতে 1 হাত ঘোমটা মাথায় দিয়ে বসে থাকে রিমঝিম। একটু পরে সৌম্য এসে ভিতরে ঢুকলো। রিমঝিম ওকে দেখে নড়ে চড়ে বসলো। সৌম্য এসে ওর পাশে বসে, ওর মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে নিল। রিমঝিম অন্য পাশে মুখ ঘুরিয়ে থাকে। কি হলো, এইভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছো কেন? রিমঝিম সৌম্যের